আমরা সপ্তক গ্রুপের পক্ষ থেকে আজ আপনাদের সামনে এসেছি কিছুক্ষণ রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর আমরা কিছু আলোচনা এটা আপনাদের সামনে রাখব। দর্শক মণ্ডলীদের অনুরোধ আমাদের সাথে থাকবেন আমরা যতক্ষণ আছি। নিচে হতো না একটু বেশি বেশ ঠিক আছে চলো। আমরা আপনাদের সামনে আপনাদের যদি কোনো অনুরোধ থাকে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং অনুরোধ থাকলে রাখবেন। আমরা চেষ্টা করব। আমরা সপ্তক গ্রুপের পক্ষ থেকে আজকের সন্ধ্যেটা আপনাদের সামনে উপস্থিত আছেন আসানসোলের বিখ্যাত বিশিষ্ট শিল্পী রবীন্দ্রসঙ্গীত শিল্পী পার্থ চক্রবর্তী এবং আমি আছি সঞ্চালনায় সুকৃতিশ নন্দী। আমাদের অনুরোধ আপনারা সাথে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আপনাদের যদি কোনো রকম অনুরোধের যদি কিছু থাকে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই সেটা রাখার চেষ্টা করব। আমরা আজকের এই সন্ধ্যেটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে জানবো, বুঝবো, অনেক কিছু আমরা আমাদের কথার মাধ্যমে আমরা নিয়েও আসবো। প্রথমে আমরা আগে একটা গান দিয়ে শুরু করি আজকের সন্ধ্যাটা। সপ্তক গ্রুপের সুধী শ্রোতাদের আমি আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের সঙ্গীত অনুষ্ঠান আরম্ভ করছি। বিশেষ ধন্যবাদ দেব অ্যাডমিন আমার বোন পিতাকে। এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে, আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি। লহ লহ করুণ করে এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে, আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি। লহ লহ করুণ করে এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে। যখন যাব চলে ওরা ফুটবে তোমার কোলে, যখন যাব চলে ওরা ফুটবে তোমার কোলে, তোমার মালা গাঁথার আঙুলগুলি মধুর বেদন ভরে যেন আমায় স্মরণ করে। উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে। বউ কথা কও তন্দ্রাহারা বিফল ব্যথা
ব্যথায় ডাক দিয়ে হয় সারা, আজি বিভোর রাতে বউ কথা কও তন্দ্রাহারা, বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা, আজি বিভোর রাতে। দুজনের কানাকানি কথা, দুজনের মিলন বিহলতা, দুজনের কানাকানি কথা, দুজনের মিলন বিহলতা, জ্যোৎস্না ধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে, এই আভাসগুলি পড়বে মালায় গাথা, কালকে দিনের পরে তোমার অলস দ্বীপ্রহরে, এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে, আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি, লহ লহ করুণ করে, এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে। রবীন্দ্রসঙ্গীতের যে বিস্তৃত প্রভাব এবং বিস্তার তা কখনো ভাষায় প্রকাশ করা যায় না। জগৎ সংসারে অনেক কিছুই আছে যা রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সাথে মিশে যায় আমাদের নিত্যদিন যে দৈনন্দিন চলার পথ তার সাথে। শুধু আমার না, প্রতিটি বাঙালির আবেগ, ভালোবাসা, অন্তর উপলব্ধিতে প্রতিনিয়তই রবি ঠাকুরের গানের মধ্যে আমরা ব্যস্ত থাকি। মাঝে মাঝে মনে হয় উনি বুঝি আমাদের বুকের গভীরে বসে বসেই লিখেছিলেন এক একটি পূজা, প্রেম, প্রকৃতির নানা বাণী। আমরা কথা এবং গানের মাধ্যমেই আমরা চলতে থাকব। আপনাদের সামনে আমি দু একটা কিছু নতুনত্ব আনার চেষ্টা করেছি। প্রথমত আমি মার্জনা চেয়ে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে যারা দর্শক হিসেবে উপস্থিত আছেন। আমরা যখন অনলাইনটা করি এবং যারা এই ধরনের অভিজ্ঞতা আছে, অনেক সময় তাদের কমেন্টস সব সময় ডাইরেক্ট সরাসরি দেখা যায় না, যার দরুন অনেক সময় পড়াটাও একটু অসুবিধার হয়ে যায়। সব নাম ভেসে ওঠে না, সবাইকার কমেন্টসও ভেসে ওঠে না। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টস, আপনাদের অনুরোধ অবশ্যই রাখার। তার সাথে আপনাদেরকেও একটু ইনভলভমেন্ট রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি থাকার জন্য এবং আমাদের সঙ্গীতের সাথে থাকার জন্যে আমি একটা গানের পরে পরে দর্শক মণ্ডলীর জন্য একটা করে কুইজ বলতে পারেন, সব কিছুই রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর রাখবো। আপনারা এই যতক্ষণ একটা গান হবে তার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। আমার দ্বিতীয় গান শুরু করার আগে আমার প্রথম প্রশ্ন, উপন্যাস রচনা প্রথম দিকে রবীন্দ্রনাথ ঠাকুর কার উপন্যাস দ্বারা প্রভাবিত হয়েছিলেন? পালিয়ে যাবে সবাই তো তুমি এরকম কঠিন কঠিন প্রশ্ন করলে। অবশ্যই আমরা উত্তর দেব। হ্যাঁ, ফ্রেমটা ওখান থেকে তাহলে নামাতে হবে। ওটা একটু দেখুন তো নামানো যায় কিনা, যতটা নামিয়ে দেবে। আচ্ছা, আমরা গানে ফিরি, ততক্ষণ আমরা চেষ্টা করছি। মন যে বলে চিনি চিনি, যে গন্ধ বয় এই সমীরে, কে ওরে কয়
বিদেশিনী চৈত্র রাতে চামেলি রে মন যে বলে চিনি চিনি। রক্তে রেখে গেছে ভাষা, স্বপ্নে ছিল যাওয়া আশা। রক্তে রেখে গেছে ভাষা, স্বপ্নে ছিল যাওয়া আশা। কোন যুগে কোন হাওয়ার পথে, কোন বনে কোন সিন্ধু তীরে মন যে বলে চিনি চিনি। করলে আবার রিলিং, তাহলে তো গানটা কেটে গেল না? আচ্ছা, গানটা শুনতে কি আপনাদের একটু অসুবিধা হয়েছিল? একটু জানান না। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? শোনা যাচ্ছে? দেখুন তো। দেখছি না কিছু, নেট সমস্যা হচ্ছে। একটু জানান না একটু ঠিক আছে কিনা, এখন আমাকে শোনা যাচ্ছে কিনা? ওটার কোন নেট দেওয়া আছে? ওই যে এটা আপনার নিচে। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমাদের একটু নেটের সমস্যা হয়েছিল, এখন চলে এসছে। আমরা আবার পরবর্তী গানে ফিরি, তারপর আমরা আবার এটা কি শোনা গেল? আগেরটা না? এখন ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আগেরটা শোনা গেছে। আচ্ছা, কি বলছেন? অসুবিধা আছে, এখন ঠিক হয়েছে। অসুবিধা হয়েছে, এখন ঠিক হয়েছে। আচ্ছা, আমি তার মধ্যে অনেকেই এসছেন, একটু রিকোয়েস্টও জানিয়েছেন, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। দেখো আসছে কি। ঠিক আছে। আমাদের একটু নেটের সমস্যা হচ্ছে, যার ধরুন আমরা পরবর্তী গানে ফিরি, তারপর আমরা আবার কথা বলতে আসি। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাইনে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে।
বহে মরি মরি আর বেঁধে রেখো না তোরি বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তোরি এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি আনন্দময় নীরব রাতে নিবিড় আধারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। আমার সুরগুলি পায় চরণ আমি পাইলে তোমারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। আমরা একটু মার্জনা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, একটু নেটের সমস্যা হচ্ছিল। যাই হোক, ইতিমধ্যে অনেকে আমাদের লাইভে প্রবেশ করেছেন, কেউ কেউ বিভিন্ন কমেন্টসও করেছেন। রূপা ঠাকুর লিখছেন এক কথায় অপূর্ব পরিবেশন, মন ছুঁয়ে গেল। রেবতী দেবনাথ, বসন্ত ঢুকে গেছে, গানের অনুরোধও এসেছে, বসন্তে ফুল গেল। প্রবাল দাস অপূর্ব। জ্যোতির্ময় মুখার্জি লিখছেন দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপরে, অপূর্ব নিবেদন, চমৎকার পরিবেশনা। সৌরভ ব্যানার্জি আছেন প্রবাল দাস লিখছেন খুব মনোগ্রাহী এবং হৃদয়স্পর্শী। সুবীর রায় লিখছেন শুভ সন্ধ্যা, আজকের শিল্পী এবং সকল শ্রোতাদের শুভেচ্ছা জানাই। অমলকান্তি বিশ্বাস, অপূর্ব পরিবেশনা, খুব ভালো লাগলো। মৌসুমীদি লিখছেন খুব ভালো লাগলো। মিতা মণ্ডল লিখছেন অপূর্ব পরিবেশনা এবং সঞ্চালনা, সুধীর মুগ্ধতা। আমরা আসবো আবার পরবর্তী গানে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, প্রবাল দাস অনুরোধ করেছেন। আছেন বিশাখা দাশগুপ্ত। আচ্ছা, আমার মন কেমন করে, রূপা ঠাকুর লিখেছেন। ঠিক আছে, আমরা গানে ফিরি, তারপর আবার। আর ইতিমধ্যে আপনাদের যে প্রশ্ন আমি রেখেছিলাম যে উপন্যাস রচনার প্রথম দিকে রবীন্দ্রনাথ কার দ্বারা প্রভাবিত হয়েছিলেন, তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমার মন কেমন করে, আমার মন কেমন করে, কে জানে, কে জানে, কে জানে কাহার তরে মন কেমন করে, আমার মন কেমন করে।
কে জানে, কে জানে, কে জানে, কে জানে, কে জানে কাহার তরে মন কেমন করে, আমার মন কেমন করে। অলোক পথের পাখি গেল ডাকি, গেল ডাকি সুদূর দিগন্তরে, আমার মন কেমন করে। কে জানে, কে জানে, কে জানে কাহার তরে মন কেমন করে, আমার মন কেমন করে। ভাবনাকে মোর ধাওয়ায়, সাগর পারের হাওয়ায়, হাওয়ায় হাওয়ায়। ভাবনাকে মোর ধাওয়ায়, সাগর পারের হাওয়ায়, হাওয়ায় হাওয়ায়। স্বপন বলাকা মেলেছে পাখা, আমায় বেঁধেছে কি সোনার পিঞ্জরে ঘরে, আমার মন কেমন করে। কে জানে, কে জানে, কে জানে, কে জানে, কে জানে কাহার তরে মন কেমন করে, আমার মন কেমন করে। দর্শকদের জন্য অতি সাধারণ একটা প্রশ্ন, খুব কমন প্রশ্ন, বেশিরভাগই সবাই আপনারা জানেন। রবি ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল? এটা খুব কমন প্রশ্ন, আপনাদের অবশ্যই উত্তর দিতে অসুবিধা হবে না। যাই হোক, খুব ছোটবেলায় আমরা সবাই কম বেশি শিখেছি কবিগুরুর অসাধারণ সৃষ্টি, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্ব। যদিও তখন আমরা এর সঠিক মানে বুঝতে পারিনি, যা এখন সঠিকভাবে বুঝতে পারি। এরপর আরও আনন্দের গান, যা ছেলেবেলার স্মৃতির সাথে মিশে যায়, যেমন মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে প্রীতি, হাড়ে রেড়ে আমায় ছেড়ে দেড়ে দেড়ে, কিংবা আমরা নূতন যৌবনের দূত। এরপর যখন আরও বড় হলাম, তখন আমরা জানলাম রবীন্দ্রনাথ ঠাকুরের গান বিভিন্ন পর্যায়ে বিভক্ত: প্রেম পর্যায়, পূজা পর্যায়, প্রকৃতি এবং বিচিত্র পর্যায়। কিন্তু প্রতিটি গানের প্রাণের সত্তা এবং বেঁচে থাকার অনুপ্রেরণা, এটা ঘটনা রবীন্দ্রনাথই আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা যোগান। আমরা তার গানে মুগ্ধ হই, আমরা আবার গানে ফিরি। নির্জন রাতে নিঃশব্দ চরণ পাতে কেন এলে দুয়ারে মম, স্বপ্নের ধন সম এ যে দেখি তব কণ্ঠের মালা, এ কি গেছো ফেলে নির্জন রাতে, জাগালে না শিয়রে দীপ জেলে কেন এলে, এলে ধীরে ধীরে নিদ্রার তীরে তীরে
চামেলির ইঙ্গিত আসে যে বাতাসে, লজ্জিত গন্ধ মেলে কেন এলে নির্জন রাতে। বিদায়ের যাত্রা কালে পুষ্প ঝরাবো কুলের ডালে, দক্ষিণ পবনের প্রাণে রেখে গেলে বলনি যে কথা কানে কানে। বিরহ বারোটা করুণ আভারো আভাসে রাঙায় গেলে কেন এলে নির্জন রাতে নিঃশব্দ চরণ পাতে কেন এলে নির্জন রাতে। এরপরও আরো অনুরোধ এসছে। আছেন আমাদের সাথে কল্যাণ রায়চৌধুরী আছেন, তপন কুমার সামন্ত আছেন, সপ্তকের সাথে যুক্ত সবাইকে জানাই ধন্যবাদ। মিতাদি, এটাও আমরাও অনুরোধ করছি, সবাইকে জানিয়েছেন যে একটু শেয়ার করতে আমাদের এত সুন্দর অনুষ্ঠান, যেটা আপনারা প্রত্যেকেই আপনাদের সাধ্যমতো শেয়ার করুন। প্রীতি জানা ঠাকুর, অপূর্ব সুন্দর পরিবেশনা। সৌরভ ব্যানার্জি, পার্থবুর কণ্ঠই আছে। বিশাখা দাশগুপ্ত, অপূর্ব। সুবীর রায়, সঞ্চালনা অসাধারণ, ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ, অজস্র ধন্যবাদ। তপন কুমার সামন্ত, আচ্ছা, সপ্তকের সাথে যুক্ত সবাইকে জানাই। আচ্ছা, এতক্ষণে খুঁজে পেলাম, আচ্ছা, কল্যাণদা এতক্ষণে খুঁজে পেয়েছেন। মিতাদি, জোড়াসাগর ঠাকুরবাড়ি, এটা কি লিখলেন আমি বুঝতে পারলাম না, একটু যদি পরিষ্কার করে দেন। শম্ভু কুমার সরকার লিখছেন, মিষ্টি সুরে গানটা শুনে মন ছুঁয়ে গেল, আলিপুরদুয়ার থেকে। আপনাদের সামনে একটা প্রশ্ন আছে, রবি ঠাকুরের পূর্বপুরুষদের আদি বসতি কোথায় ছিল? অমল কুমার বিশ্বাস লিখছেন, খুবই হৃদয়কারী পরিবেশনা, মুগ্ধতা গানটিতে। জ্যোতির্ময় মুখার্জি লিখছেন, ভালো। প্রবাল, আচ্ছা, দেবাশিস ব্যানার্জিও আছেন। সুজিত কুমার মণ্ডল, মামনি মণ্ডল, না, শিলাইদহ না, এটা হচ্ছে আপনার খুলনার পিঠাভোগ গ্রাম। নিত্য তোমার যে ফুল ফোটে, অনুরোধ এসছে। আচ্ছা, দেখি আগে কে একজন বললেন না যে আমি তোমারও সঙ্গে, হ্যাঁ, তোমার সঙ্গে দেখি গাই ওইটাই গাই। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। সে সাধনায়
ভাসিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ। তুমি জানো না ঢেকে রেখেছি তোমার নাম, রঙিন ছায়ার আচ্ছাদনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। তোমার অরূপ মূর্তি খানি ফাল্গুনের আলোতে বসাই আনি, অরূপ মূর্তি খানি বাঁশরি বাজায় ললিত বসন্তে, সুদূর দিগন্তে বাঁশরি বাজায় ললিত বসন্তে, সুদূর দিগন্তে। সোনার ভাই কাঁপে তব তরি, সোনার ভাই কাঁপে তব তরি, গানের তানের শিউন মাদনে। তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। মিতাদিকে একটু জানিয়ে দিই, ওনাদের পূর্বপুরুষের যেটা আদি বাসস্থান খুলনা জেলার পিঠাভোগ গ্রাম। পিঠাভোগ গ্রামটা হচ্ছে ভৈরব অববাহিকায় অবস্থিত, মানে কুশারি পরিবার আর কি, ওখানেই ওনারা প্রথমে বসতি স্থাপন করেছিলেন। কুশারি ব্রাহ্মণ ছিলেন আর কি, ব্রাহ্মণ পরিবার। তো যাই হোক, পরিবেশনা অপূর্ব। তপন কুমার সামন্ত লিখছেন লিলিদি নাইস দাদা। অন্নপূর্ণা রায় আছেন শম্ভু কুমার সরকার। মিতাদিকে অনেক ধন্যবাদ প্রতিভাবান এবং গুণী শিল্পীদের সপ্তক পেজে আনার জন্য। তপন কুমার সামন্ত লিখছেন রবীন্দ্রসঙ্গীতের একটা বিশেষ ব্যাপার হলো রবীন্দ্রসঙ্গীতের নিজস্বতা বজায় রাখা, এই ব্যাপারটা আপনার আছে দাদা। আমরাও সত্যি করেই আমরা দাদার জন্য গর্বিত বোধ করি, আমরা গর্ববোধ করি। আছেন যাদবেন্দ্র পান্ডা, শুভ সঙ্গীত সন্ধ্যা, নমস্কার জানাই, ভারী সুন্দর উপস্থাপনা এবং অনবদ্য সঙ্গীত পরিবেশনা মন ছুঁয়ে গেল। সুজিত কুমার মণ্ডল আছেন, অপূর্ব প্রেজেন্টেশন। যাদবেন্দ্র পান্ডা লিখছেন কি অন্তর নিংড়িয়ে গুণী শিল্পী দাদা ভাই, গানে গানে কবিগুরুকে শ্রদ্ধা জানাচ্ছেন। মৌসুমী চ্যাটার্জি, আহা কি শোনালেন পার্থদা, মনটা ভরে গেল। লিলি লিখছে আমার গান হবে। লিলিদির একটা গান হয়েছে না অনুরোধ? লিলির একটা গান দিয়ে গেনু বসন্তর, এই গান কানে ওটা বসন্তের শেষ দিকে হবে যদি সুযোগ পাই। সুরেরও বাঁধনে অপূর্ব। মৌসুমী দি ওর আরেকটা রিকোয়েস্টের গান এখন আমি গিয়ে দিই। আচ্ছা চলুন। আহায়া যে বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আজি বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে,
এত পাখি গায় আজি বসন্তে। সখীর হৃদয় কুসুম কোমল কারণাদরে আজি ঝরে যায়। সখীর হৃদয় কুসুম কোমল কারণাদরে আজি ঝরে যায়। কেন কাছে আসো, কেন মিছে হাসো, কাছে যে আসিত সে তো আসিতে না চায়। আজি বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায় আজি বসন্তে। সুখে আছে যারা, সুখে থাক তারা, সুখের বসন্ত সুখে হোক সারা। দুঃখিনী নারী নয়নের নীর, সুখে জনে যেন দেখিতে না পায়। তারা দেখেও দেখে না, তারা বুঝেও বুঝে না। তারা দেখেও দেখে না, তারা বুঝেও বুঝে না। তারা ফিরেও না চায়। আজি বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায় আজি বসন্তে। লিলিদি জানিয়েছেন আমার গান রাখার জন্য আন্তরিক শ্রদ্ধা জানাই। মামনি মণ্ডল, মিতা বন্ধুকে অনেক ধন্যবাদ দাদার লাইভ অনুষ্ঠানের জন্য। জ্যোতির্ময় মুখার্জি জানাচ্ছেন আমি তোমার সঙ্গে বেঁধে যাওয়া প্রাণের সুরে বাঁধনে অপূর্ব নিবেদন। মৌসুমী সাহা খুব সুন্দর গায়কী। তপন কুমার সামন্ত প্রতিটি রবীন্দ্রসঙ্গীত বিশেষ বিশেষ ঘটনাকে কেন্দ্র করে রচিত, অনেক অর্থ সঙ্গীতে থাকে। দর্শকদের একটা অনুরোধ, একটা প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত শেষ ছোট গল্প, সর্বশেষ ছোট গল্প সেটা কি? কথায় আসি, আমরা হাতিয়ারের ব্যবহার সঠিক সময়ে সঠিকভাবে করি। যেমন ধরুন কারোর ব্যবহার আমাকে রুষ্ট করছে, আমরা অনেক সময় বিভিন্ন রকমের হাতিয়ার, বিভিন্ন রকমের মাধ্যম ব্যবহার করি। কারোর আমাদের ব্যবহার আমাকে রুষ্ট করছে, আমরা সঠিক সেটা বর্তমানে যেটা আমরা একটা বিরাট একটা মাধ্যম পেয়েছি যেটা হচ্ছে যে ফেসবুক। হ্যাঁ, কারোর প্রতি আমি একটু রুষ্ট হলাম, সঙ্গে সঙ্গে সেটা লিখে দিলাম ফেসবুকে। তো এই ধরনের সেই সময়, অর্থাৎ পুরোনো দিনেও সেই সময়েও কিছু কিছু এই ধরনের ঘটনা ঘটতো, কিন্তু তখন তো এই সমস্ত আমাদের এখন যে মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যেগুলো বেরিয়েছে, তখন তো এই সমস্ত ছিল না। তখন বেশিরভাগটাই চিঠির আদান প্রদান, এটার মাধ্যমেও এটা ছিল। তো সেইটাকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আপনাদের সামনে রাখি, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কেন্দ্র করে। অসহযোগ আন্দোলন এবং চরকা কাটা নিয়ে একটা ভিন্ন মতের সৃষ্টি হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে, এবং সেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাৎক্ষণিক কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। তিনি কিন্তু গুরুদেব রূপেই মানতেন,
শরৎচন্দ্রের প্রতি কবিগুরুর চিঠিটা শুনুন। কোনো এক পত্রিকায় দেখলুম তোমার বিশ্বাস উপন্যাস রচনা নিয়ে একটি পত্রে আমি যে মত প্রকাশ করেছি তাতে তোমার রচনার প্রতি আমার লক্ষ্য আছে। বোধ করি তোমাকে উত্তেজিত করার লক্ষ্যেই কেউ তোমার কাছে এই সংকেত করে থাকবে, যেটা আমরা করে থাকি আর কি, এর নামে ওর নামে বিভিন্ন জন এরকম। তো রবীন্দ্রনাথের ক্ষেত্রেও সেই ঘটনা ঘটেছিল। তোমার সঙ্গে মতের অমিল হওয়াটা আমার নির্বুদ্ধিতা হতে পারে, কিন্তু এটা আমার অপরাধ নয়। ইঙ্গিতে আক্রমণ করা যদি আমার কোনো লেখার উদ্দেশ্য হয় তবে সেটাকে অপরাধ বলেই স্বীকার করব। আমি এমন কাজ করিনি সে কথা বিশ্বাস করে নিও। তুমি আমাকে বারবার তীব্র ভাষাতেই আক্রমণ করেছ, আমি কোনোদিন তার প্রতিবাদ করিনি এবং কখনোই প্রকাশ্যে বা অপ্রকাশ্যে তোমাকে নিন্দা করে শোধ তুলিনি। এবারও সেই ফর্মে আরেকটি সংখ্যা বাড়ল। আমার বিজয়ের অভিনন্দন, তোমার রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ চিঠির মাধ্যমে কত সুন্দরভাবে একটা জবাব দেওয়া যায়, যেটা হচ্ছে আমরা সাধারণত করে থাকি না। আমরা এই যে একটা বাটখারার মতো এটাকে ব্যবহার করি, এটা আমাদের একটু সংশোধন করা উচিত। আমরা ওনার কাছ থেকেও শেখা উচিত কিছু। ফিরি আমরা গানে। অনেক গান তো হলো, এবারে তো ধৈর্য নষ্ট হয়ে যাবে মানুষের। কটা বাজলো? আরো একটু বসো তুমি, আরো একটু বলো, পথিক কেন পথের হেন, নয়ন ছলো ছলো, আরো একটু বলো, আরো একটু বসো তুমি, আরো একটু বলো। আমার কি যে শুনতে এলে, তার কিছু কি আভাস পেলে, নীরব কথা বুকে আমার করে টলমল, আরো একটু বলো, আরো একটু বসো তুমি, আরো একটু বলো। যখন থাকো দূরে, আমার মনে গোপন বাণী বাজে গভীর সুরে, কাছে এলে তোমার আখি সকল কথা দেয় যে ঢাকি, সে যে মৌন প্রাণের রাতে তারা জলো জলো একটু বলো, আরো একটু বসো তুমি, আরো একটু বলো। পথিক কেন পথের হেন, নয়ন ছলো ছলো, আরো একটু বলো, আরো একটু বসো তুমি, আরো একটু বলো, আরো একটু বসো তুমি, আরো একটু বলো। আমাদের সাথে আছেন যাদবেন্দ্র পান্ডা,
গুণী শিল্পী দাদাভাইয়ের অনবদ্য উপস্থাপনা এবং অনবদ্য লাগছে। যাদবেন্দ্র পান্ডা লিখছেন আয় 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 অটোমেটিক্যালি। আচ্ছা, খুব খুশি হলাম মামনি, খুব খুশি হলাম। রূপা ঠাকুর আছেন, তপন কুমার সামন্ত সুন্দর পরিবেশের সুন্দর সঞ্চালনা। পূর্বপুরুষ, আচ্ছা, আমাদের সাথে আছে নীরা দাশগুপ্ত। খুব ভালো লাগলো মামনি লিখছেন, খুব ভালো লাগলো, ভীষণ পরিচিত একটি গান শুনলাম, আমার প্রিয় গান, মন ভরে গেল। নিখুঁত গায়কিতে গাইছেন দাদা তপন কুমার সামন্ত। জ্যোতির্ময় মুখার্জি লিখছেন যে বসন্তে ফুল ফোটে এত বাসিবাজি, চমৎকার পরিবেশনা। যাদবেন্দ্র পান্ডা দাদাভাই লিখছেন গুণী শিল্পী দাদাভাইয়ের অনবদ্য উপস্থাপনা এবং অনবদ্য সময়োপযোগী বসন্তের কবিগুরুর সঙ্গীত পরিবেশনা এবং গুণী শিল্পী দাদা ভাইয়ের অনবদ্য সঞ্চালনা, মন ভরে যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আচ্ছা, আমার নামটা দাদা ঠিক করে, আচ্ছা মামনি, আচ্ছা। দীপিকা ভট্টাচার্য, আরও একটু বসো, আহা মন ভরে গেল, সাধু সাধু। সনত মিত্র, আর একটু বসো, অপূর্ব। আচ্ছা, ঠিক আছে। মিতাবনের প্রয়াসে সপ্তকের অনুষ্ঠান বহু মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। এই গানে যেন শুধুই মুগ্ধতার মুগ্ধতা। শম্ভু কুমার সরকার লিখছেন তোমার শেষের গানে রেশ নিয়ে, এই গানে আছে, আচ্ছা, তোমার শেষের গানে রেশ নিয়ে গানের অনুরোধ। বার করো দেখি মনে আছে কিনা। তোমার শেষের গানে রেশ নিয়ে কানে চলে এসেছি, আমি চলে এসেছি। কেউ কি তা জানে ওগো, কেউ কি তা জানে তোমার শেষের গানে রেশ নিয়ে কানে চলে এসেছি। তোমার আছে গানে গানে গাওয়া, আমার কেবল চোখে চোখে চাওয়া, মনে মনে মনের কথা খানি বলে এসেছি, আমি বলে এসেছি। কেউ কি তা জানে ওগো, কেউ কি তা জানে তোমার শেষের গানে রেশ নিয়ে কানে চলে এসেছি। ওদের নেশা তখন ধরে নাই, রঙিন রসের বেলা ভরে নাই। তখনও তো কতই আনাগোনা, নতুন লোকে নতুন চেনা সোনা, ফিরে 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 আশার আশা দোলে এসেছি, আমি দোলে এসেছি। কেউ কি তা জানে ওগো, কেউ কি তা জানে তোমার শেষের গানে রেশ নিয়ে কানে চলে এসেছি।
আমরা প্রথমেই বলেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের অনুপ্রেরণা। তো মান্নাদের একটা গান আছে, সে আমার ছোট বোন, সেখানে হচ্ছে যে একটা কথা আছে, একটা লাইন আছে যে শিল্পের জন্যই শিল্পী শুধু। এটা হচ্ছে একটা কি বলবো, একটা ইয়ে থেকে বলা হচ্ছে যে এটা না, শিল্পীরও নিজস্ব সত্তা আছে, নিজস্ব কিছু আছে যেটা হচ্ছে প্রিজার্ভ করার জন্য, যার জন্য হচ্ছে শিল্পীরও কিছুটা বিশ্রামেরও দরকার। পার্থদা মানে পরপর অনেকগুলোই গান করে গেলেন, তার জন্য একটু পার্থদাকে বিশ্রাম দেব আর কি এবারে শেষ করো এবং শেষ গানে আসবো। তার আগে একটা ছোট্ট কথা, মানে একটু একটু বড় হবে, একটু আপনাদেরও জেনে নেওয়া ভালো আর কি। যেটা আমি একটা প্রশ্ন রেখেছিলাম আপনাদের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ ছোট গল্প, সেটা হচ্ছে ল্যাবরেটরি। আচ্ছা, দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ কুমার রায়ের এক বন্ধুর এক বইয়ের ভূমিকা লিখে দেওয়ার জন্য কবিকে অনুরোধ করেছিলেন, কিন্তু শরীরের ক্লান্তির দোহাই দিয়ে কবি অসম্মতি জানিয়েছিলেন। তার ধারণা হয়েছিল কবি ইচ্ছা করলেই তার আবদার পূরণ করতে পারতেন। রবীন্দ্রনাথ মিন্টুকে দিলীপ কুমার রায়ের ডাকনাম ছিল। উত্তরে লিখলেন, তোমার চিঠিখানি পড়ে খুব খুশি হলাম। সাধারণত আমাকে অহংকৃত এবং হৃদয়হীনতা বলেই মনে হয়, তাই জনসমাজে যত প্রশংসা পেয়েছি তত প্রীতি পাইনি। তাই সমাজের লোকে আমাকে আমার ন্যায্য প্রাপ্য থেকেও যতটা পারে দাম কমাতে চেষ্টা করে। এর ঠিক কারণটা কি আমি তা বলে ভালো করে বুঝতে পারি না। আমি যদি স্বভাবতই কঠিন হৃদয় এবং স্নেহ সম্পদে কৃপণ হতুম, তাহলে কটা কথায় আচ্ছা আচ্ছা তাহলে এত সহজে উত্তর দিতে পারতুম না। অন্তরে যার রসের অভাব, সে কখনো রস সাহিত্য সৃষ্টি করতে পারে না। কিন্তু যখন লোকের একই রকম ধারণা সৃষ্টি হচ্ছে, স্পষ্ট দেখতে পাচ্ছি, তখন বলতে হবে যে আমার মধ্যে একটা কিছু অভাব আছে, যাতে করে আমার দেশের লোক আমার হৃদয় স্পষ্ট দেখতে পায় না। সম্ভবত আমাদের দেশে হৃদয়াবেগ প্রকাশের যে রীতি এবং ভঙ্গি সাধারণে প্রচলিত, আমার তা অভ্যাস নেই। তার দুটো কারণ আছে। প্রথমত, আমাদের পরিবার এক ঘরে, আমাদের সঙ্গে আমাদের অন্তরঙ্গতা ঘটতেই পারেনি। দ্বিতীয়ত, ছেলেবেলা থেকে আমি আমাদের পরিবারের আমাদের কোণে কোণে অত্যন্ত লাজুক এবং মুখচোরা একটা ভাবেই কাটিয়েছি। আমাদের আত্মীয় বন্ধুর পরিধি অত্যন্ত সংকীর্ণ। তাছাড়া আমাদের বাড়ির রীতি পদ্ধতি ব্যবহারে একটা স্বভাবসিদ্ধ বিশেষত্ব দাঁড়িয়ে গেছে, কেননা আমরা সমাজের বহির্ভূত। এই জন্যই আমাদের দেশে আত্মীয়তা প্রকাশের যেসব গলাগলি কোলাকুলি ধরন আছে, তাতে আমার হাত পাকেনি। এইসব কারণে জনসাধারণ যদি আমাকে ভুল বোঝে, সে আমার ভাগ্যের দোষ। কিন্তু একটা কথা স্মরণ করিয়ে দেওয়া ভালো, বঙ্কিমচন্দ্র একদিন সাহিত্যে অগ্রণী ছিলেন, কিন্তু আমি তো জানি তার কাছে ঘেঁষতে কেউ সাহস পেতেন না। আমরা কেউ কেউ তার কাছে থেকে প্রশ্রয় পেয়েছিলাম, কিন্তু তার গা ঘেঁষা হবার জো ছিল না। কিন্তু আমার ঘর চড়াও হয়ে উপদ্রব করতে না পারে এমন নগণ্য ব্যক্তি কেউ নেই। অথচ বঙ্কিমচন্দ্রকে কেউ উদ্ধত বা কঠিন হৃদয় বলেননি, কারণ যার কাছে সহজে কিছু পায় না, তার অনুগ্রহের কণা পেলেও লোকে কৃতার্থ। কিন্তু যার কাছে কোনো বাধা নেই, তার কাছেই দাবির 16 আনা পূর্ণ করতে না পারলে 8 আনার রসিদ পাওয়া যায় না। নাহি চাইতেই ঘোড়া দেয় সেই, ফুঁকি দেয় ঝুলি থলি, লোকে তারপরে ভারী রাগ করে, হাতি দেয় নাই বলি। বহু সাধনায় যার কাছে পায় কালো বিড়ালের ছানা, লোকে তারে বলে নয়নের জলে দাতা বটে 16 আনা। আমরা শেষ গানে কি বলি? এই কথাটি মনে রেখো, এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়। এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়। এই কথাটি মনে রেখো, আমি যে গান গেয়েছিলে মনে রেখো, আমি যে গান গেয়েছিলে। জীর্ণ পাতা
ঝরার বেলা মনে রেখো এই কথাটি মনে রেখো। শুকনো ঘাসে শূন্য বনে আপন মনে অনাদরে অবহেলায় গান গেছিলে মনে রেখো আমি যে গান গেছিলে মনে রেখো আমি যে গান গেছিলে। জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি মনে রেখো। দিনের পথিক মনে রেখো আমি চলেছিলাম রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে। দিনের পথিক মনে রেখো আমি চলেছিলাম রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে। যখন আমায় ওপার থেকে গেল ডেকে ভেসেছিলে ভাঙা ভেলায় গান গেছিলে মনে রেখো আমি যে গান গেছিলে মনে রেখো আমি যে গান গেছিলে। জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি মনে রেখো এই কথাটি মনে রেখো এই কথাটি মনে রেখো। এই কথাটি মনে রেখো। আপনাদের অনুরোধে আমরা আপনাদের অনুরোধ যদি আসে আমরা কথাটা মনে রাখবো। অবশ্যই আপনাদের সামনে আবার হাজির হব। সপ্তক গ্রুপকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আজকের আমাদের এই সন্ধ্যাটা আপনাদের সাথে শেয়ার করার জন্যে। আমরা এখানে শেষ করছি। শুভরাত্রি, ভালো থাকবেন।